আমি গ্রেপ্তার হয়েছি আজকের দিন 19শে জুলাই। 19শে জুলাই গ্রেপ্তার হলাম কারণ আগের দিন রাত্রেবেলায় সব শাটডাউন করে দিয়েছে, সমস্ত মোবাইল এবং আমাদের যে কথা বলা হোয়াটসঅ্যাপে সব শাটডাউন। কার সাথে যোগাযোগ করব? চেয়ারম্যান সাহেব লন্ডন থেকে তিনি বললেন যেভাবেই হোক আমিনুল আর মজনুর সাথে একটু যোগাযোগ করেন, কারণ আজকের দিনে, এটা গতকাল রাত্রে বলেছেন, 1 বছর আগে, আজকের দিনে বিএনপি একটা প্রোগ্রাম দিয়েছে প্রেস ক্লাবের সামনে, যেভাবেই হোক আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে হবে। সেটাই হচ্ছে 19শে জুলাই। তো যাই হোক, এখন উনি নানাভাবে চেষ্টা করে আমার সাথে যোগাযোগ করেছেন, আমি আর কোনোভাবেই করতে পারছি না, কারণ যোগাযোগ করতে হলে নর্মাল টেলিফোনে করতে হবে, আর হোয়াটসঅ্যাপে করা যাবে না। আমি একটা মানে নর্মাল টেলিফোন জোগাড় করে, কারণ আমাদের সব তো হোয়াটসঅ্যাপে, কার নাম্বার খুঁজবো আর কোথার থেকে নাম্বার পাবো, কষ্ট করে মজনু আর আমিনুলের নাম্বারটা জোগাড় করে বললাম যে তাড়াতাড়ি ভালো করে অর্গানাইজ করো, যাতে প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানে ভালো শোডাউন দিতে পারি। আমি এইটা তাদের যোগাযোগ করলাম, তখন আমি নিজেই যাওয়া শুরু করলাম যে আমি একটু তাহলে আগেই যাই, গেলে পরে ওরা একটু সাহস পাবে, আমার কথা শুনলে আমি প্রেস ক্লাবে আছি, লোকজন আসা শুরু হবে। আমি মানে যাই হোক ঢুকলাম না। এর মধ্যে রাস্তায় আরো অনেক ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে। ঢোকার পরে তারপরে তো দেখি বোমাবাজির আওয়াজ, সাউন্ড গ্রেনেড, পুলিশের গুলি, শটগানের আওয়াজ, এক ভয়ঙ্কর অবস্থা। এরপরে আমার মতো একজন মানুষ যাকে একটা স্টিক নিয়ে চলতে হয়, আমাকে একেবারে 50-60 জন পুলিশ ঘিরে নিয়ে চলে গেল। যাই হোক, এইটা হলো অবস্থা। কিন্তু আজকে আমি এই কথাগুলো এই জন্য বলেছি, অনেকে নানাভাবে নানা কথা বলছে যে বিএনপির 142 জন ছাত্র দলের ছেলেই মারা গেছে, আরো অনেক মানে টোটাল বিএনপির প্রায় 422 জন বা তার চেয়ে তো বেশি, 450 মতো মানুষ মারা গেছেন এই আন্দোলনে। নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো সেটা প্রতিনিয়ত 19শে জুলাই পর্যন্ত তো আমাকে কথা বলতে হয়েছে। এই যে নতুন নতুন টার্মস এবং টার্মিনোলজি, এই যে কমপ্লিট শাটডাউন, আমরা তো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। এই তরুণরা এই জিনিসগুলো সৃষ্টি করেছে। চেয়ারম্যান সাহেব সাথে সাথে বললেন যে এটা সমর্থন দেন। তারপরে তারা এক একটা কর্মসূচি বিভিন্ন জায়গায় বলছে এখনই ভার্চুয়াল কি প্রেস ব্রিফিং করে সমর্থন দেন। 19শে জুলাই গ্রেপ্তার হওয়া পর্যন্ত, যেদিন থেকে আন্দোলন শুরু, আমার মনে আছে 11ই জুলাই আমার রুম রেড করলো পার্টি অফিস, একটা ছোট্ট রুমে। ওর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়েছি। হঠাৎ কি বলে ডিবি হারুন লোকজন নিয়ে আমার রুম সেখানে সার্চ করে, আমার রুমে ভাই বই ছাড়া আর কিছু থাকে না। ওরা কিভাবে একটা নাটক সাজিয়ে ভিতর থেকে অস্ত্র শস্ত্র বের করে বললো যে রিজভী আহমেদের রুম থেকে এই অস্ত্র শস্ত্র বের করলো। তো তারপরে তো গেল এরকম অবস্থা। তা আমি বুঝলাম যে সরকার কিন্তু মানে এগিয়ে আসছে। এরপরে 16ই জুলাই আবু সাইদ আন্দোলন তীব্র হয়ে উঠলো, যা আমি বলে গেলাম। কিন্তু আমি যে কথাটি বলছিলাম, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইকবালুর রহমান রোকন আমার খোঁজে 20 তারিখে আগামীকাল কোর্টে দেখা করতে গেছে, এমনি দেখা করার। সে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই হিসাবে সে ছাত্রদল করতো ছাত্র জীবনে, এখন কোনো সংগঠন বা ইয়ের সাথে কোনো ইয়ে না। সে একটা ফ্রি থিঙ্কার, একবারে মুক্ত মতামত দেয়। নিশ্চয়ই তার মধ্যে একটা রাজনৈতিক দর্শন আছে, জাতীয়তাবাদী দর্শন আছে। আর ওই ছাত্র জীবন থেকে আমাদের সাথে সম্পর্কিত দেখা করতে আসছে, সৌজন্য সাক্ষাৎ, সামাজিক একটা বিষয়, যে একটা মানুষকে ধরে নিয়ে গেল কালকে, ওইখান থেকে তাকে ধরে নিয়ে গেল। এখন ঘটনাটা শুনুন, দেখুন ফ্যাসিবাদ কিভাবে কায়েম হয়। রাষ্ট্র যে সব নিয়ন্ত্রণে থাকে একজন ব্যক্তির হাতে। ওর পরিচয় নিচ্ছে, তোমার কে ভাই কি কি করে, তো বলেছে আমার বড় ভাই মেজর জেল বগুড়ার জিওসি ছিল। ও তাহলে এখন নেই। যেই প্রথমে জিওসি ছিল, বগুড়ার জিওসি ছিল, তখন একটু দমে গেছে। যখন শুনেছে যে 2 বছর আগে রিটায়ার্ড করেছে, এখন নেই, তখন আবার দুর্ব্যবহার শুরু করলো, ভয়ঙ্কর রকম দুর্ব্যবহার শুরু করলো। এবং কর্নেল মেজর লেভেলের কোন তার ভাগনা ভাতিজা, একজন কর্নেল একজন মেজর বা এই টাইপের, তার একজন হয়তো টেলিফোনও করেছে, এটাকেও পাত্তা দেয়নি। ওসির এত ক্ষমতা যে একজন কর্নেল একটা মেজরকে পাত্তা দেয় না। মেজর জেনারেল শোনার পরে একটু সমীহ করেছে, তারপরে যখন রিটায়ার্ড করেছে তারপর আর নাই, তাকে ধরে নিয়ে চলে গেল। এই যে পরিস্থিতি দেখুন, আমার সামনে আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিল, 7 দিন পর আবার 5 দিনের রিমান্ডে নিয়ে আসলো। দেখে একটা বাচ্চা ছেলে আমাদেরকে চাচা বলে ডাকে, মানে একেবারেই বাচ্চা ছেলে আমাদের সামনে, দেখি খোঁড়াচ্ছে এবং চোখ মুখ লাল, হাত পায়ে
মানে প্রচন্ড রকমের সে মানে এক ধরনের ইয়েই করছে আর কি, তার মানে বেদনার যে বহিঃপ্রকাশ সেটা বোঝা যাচ্ছে একেবারে। আরেকটা গারদ, আমরা এক গারদে আছি, আরেক গারদ থেকে তাকে নিয়ে আসছে যে আমাদের বরকতুল্লাহ ভুলু ভাইয়ের ছেলে সানিয়াত। বলে বাবা তুমি এখানে, যে চাচা আমাকে খুব খুব মারা মেরেছে। বলে কি এত চমৎকার ছেলে, কিন্তু আমি করেছে ভাতিজা মনের মধ্যে খুব বেদনার সৃষ্টি হলো যে এইরকম একটা বাচ্চা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, একটা স্টুডেন্ট, আমরা এর সাথে আমলেও গ্রেফতার হয়েছি। তখন ইউনিভার্সিটির ছাত্র শুনলে পরে কখনো গায়ে হাত দিত না, আরে এত অমানুষ যে বাচ্চা ছেলের গায়ে হাত দিল। কিন্তু আমার আরেকটি ঘটনা পরীক্ষণ শুনে আমার এত গর্ব অনুভব হলো যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তাকে যখন মারছে, পুলিশ ছেঁচড়ে নিয়ে আসছে, তার মা তার পাশে থেকে বলছে বাবা তুই ভয় পাবি না, তুই যা, তোর সাহস করে তুই থাকবি, তুই কোনো চিন্তা করবি না। আমার কাছে মনে হচ্ছে আমি যেন সেই ম্যাক্সিম গোর্কির পৃথিবী বিখ্যাত সেই উপন্যাস, সেই মায়ের যে ঘটনা, তার জজ সাহেবের এজলাসের সামনে দাঁড়িয়ে বলছে যে আমার ছেলে কি আদর্শ ধারণ করে আমি জানি না, কি রাজনীতি করে আমি জানি না, আমি অল্প কিছু লেখাপড়া জানি, তবে আমার ছেলে অন্যায় করতে পারে না, সে নিশ্চয়ই মানুষের জন্য কাজ করে। এই যে সরল সহজ এবং একটা সাহসী উক্তি জজ সাহেবের সামনে, সেটার সাথে আমার মনে হলো সানিয়াতের মায়ের ওই ভূমিকাটা।